লোক দেখে গ্রামের একেবারে শেষ মাথায় কাশবনের পাশে খড়ের চালা দেওয়া ছোট্ট ঘরে থাকতো মেয়ে মেঘলা আর তার মা কমলা। ভোর হলেই কমলা বলতো, মেঘু উঠে পড় মা, সূর্য উঠেছে, পুকুরে জল আনতে হবে। আচ্ছা মা, আমি যাচ্ছি, তুমি বসো, আমি সব কাজ করে দিচ্ছি। সব কাজ তুই একা করলে তুই তো মা হয়ে যাবি। আমি যদি মা হই তুমি তবে আমার মেয়ে হবে। হব, তবে আমাকে রোজ মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি কোথায় পাবো? তোর হাসি দিলেই চলবে। এভাবে কষ্টের ভেতর তাদের দিন কেটে যেত। মেঘলার বাবা ছিল ক্ষেত মজুর। এক বর্ষায় দুপুরে বজ্রপাতের পর ভিজে বৃষ্টিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে তিনি মারা যান। সেই দিন থেকে ঘরটা যেন আরো ছোট হয়ে গেল আর নিরাপত্তা যেন আরো বড়। একদিন কমলা পাশের বড়লোক বাড়ির ধনেশ মালিকের প্রাসাদময় বাড়িতে কাজ নিল। ঝাড়ু, বাসন, উঠান ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা সবই করত। মেঘলা স্কুলে যেত, পড়াশোনা করত, আর মাকে ফিরতে দেরি হলে পথের দিকে তাকিয়েই বসে থাকত। কিন্তু হেমন্তর শেষে কমলা অসুস্থ হয়ে পড়ল। কাশি থামল না, জ্বর থামল না, শরীরে জোর করে একেবারে শেষ। এক সন্ধ্যায় মেঘলা ভাতের হাঁড়িতে শুধু আধমোট চাল দেখে চুপ করে রইল। কমলা বলল, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? মা, একটু শুনবে? হ্যাঁ বল, কি হয়েছে তোর? আগামীকাল থেকে আমি তোমার বদলে কাজে যাব। পাগল হয়েছিস? তোর স্কুলে যাব, সকালে কাজ করব, তারপর স্কুলে যাব। ওরা তোকে কাজ করাবে। তাতে কি হয়েছে? আমি বলবো যে মা অসুস্থ আর আমি তার মেয়ে। তুই খুব ছোট আমার মেঘু। খোদা কি ছোট বড় দেখে আসে মা? কমলা তখন চুপ করে গেল, তারপর শুধু বলল, কষ্ট পেলে ফিরে আসিস মা। আচ্ছা মা, তুমি চিন্তা করো না আর এভাবে কেঁদো না, সময় মতো ওষুধ খেয়ে শুয়ে থেকো। পরের দিন ভোরে মেঘলা ধনেশ মল্লিকের বাড়িতে গেল। বিশাল লোহার ফটক, রঙিন কাচের জানালা, উঠানে শিউলি গাছ। দরজা খুলে গিন্নি মনোরা বললেন, কে? আমি মেঘলা, কমলার মেয়ে। মা খুবই অসুস্থ, আজ থেকে আমি কাজ করব। তুই পারবি? চেষ্টা করব বর্মা। চেষ্টা নয়, কাজ চাই। এ বাড়িতে ধুলো আমি সহ্য করতে পারি না। জি ঠিক আছে। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে এলো মনোরার মেয়ে কুহু, মেঘলারই সহপাঠী। মা, ও এখানে কেন? আসলে ও তো কমলার মেয়ে, আজ থেকে এ বাড়িতে কাজ করবে। আচ্ছা, ও তো আমার সাথেই পড়ে। তাই নাকি? তাহলে তো ওকে দেখে তোর শেখা উচিত। কুহু তখন মুখ বাঁকিয়ে চলে গেল, আর মেঘলা বুঝলো ঝড়টা এখানেই থামেনি। সকালের কাজ শেষ করে মেঘলা দৌড়ে স্কুলে পৌঁছাতে কুহু তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে বলল, এই যে দেখ দেখ, ঝাড়ুদার রানী চলে এসেছে। মেঘলা, আমাদের বেঞ্চও মুছবি? মেঘলা তাদের বিদ্রুপ শুনে চুপচাপ ব্যাগ নামালো। কুহু আরো কাছে এসে বলল, শুনেছিস, আজ থেকে ও আমাদের বাড়ির কাজের মেয়ে। একদল মেয়েরা এসে হাসাহাসি করলো। এবার তারা মেঘলার গায়ের জামা নিয়ে কথা বলতে লাগলো। তখন মেঘলা বলল, পুরাতন জামা লজ্জার নয় কুহু, খারাপ কথা বলাই লজ্জার। ওরে বাপরে, কাজের মেয়ে আবার জবাবও দেয়। ক্লাসের সব ছেলেমেয়েরা হাসলো। শিক্ষক ঢুকতেই সবাই থেমে গেল, কিন্তু মেঘলার বুকের ভেতরটা কাঁপতে থাকলো। স্কুল ছুটির পর সেদিন সে কাশবনের ধারে ফিরছিল, চোখে পানি, হাতে পুরাতন ব্যাগ। পথের মাঝখানে বুড়ো শিরীষ গাছের নিচে বসে পড়ল, আর সে ফুঁপিয়ে উঠল, আমি কি ভুল করেছি? মায়ের জন্য কাজ করেছি, তবুও সবাই হাসছে কেন? দরিদ্র হলেই কি মানুষ ছোট হয়ে যায়? ঠিক তখনই বাতাস কেমন ফুলের গন্ধ ভেসে উঠল। শিশিরে পাতা কাঁপলো। মেঘলার মাথা তুলে দেখলো গাছের ছায়া থেকে নীল আলো বেরিয়ে আসছে। সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অপরূপা নারী, চাঁদের মতো মুখ, শিউলি ফুলের মুকুট, হাতে রূপলি কাঠি। মেঘলা, এত ভয় পেও না, এই কান্না কার? আপনি কে?
আমি হলাম শিউলি পরি। এই গাছের ছায়ায় যে মনের কষ্ট ফেলে আমি তা শুনতে পাই। কি বিশ্বাস হচ্ছে না মেঘলা? বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের মিষ্টি সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রূপকথার মতো হয়তো, কিন্তু আমার জীবনে রূপকথার গল্প তো কষ্টের দরজাতেই ঢোকে মেঘলা। যে মেয়ে মায়ের জন্য নিজের শৈশব গুছিয়ে রাখে তাকে না জেনে থাকা যায় কখনো? আমাকে সবাই অপমান করে। আচ্ছা তাই নাকি? তো তুমি কি করো? কিছু না, শুধু কাজ করি, পড়ি, মাকে বাঁচাতে চাই। তাহলে তোমার লজ্জা কিসের? শোনো, দরিদ্র মানুষের গায়ে কখনো লেখা থাকে না মনে নয়, কিন্তু অপমান যদি মনে ঢুকে যায় তখন মানুষ নিজেই নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু আমি হারাতে চাই না। তাই তো আমি এসেছি। এখন এগুলো বাদ দাও। দাঁড়াও, আমি তোমাকে উপহার দিচ্ছি। পরি তার জাদুর কাঠি ঘোরাতেই নীল আলো মেঘলার সামনে এসে জমলো। আলো মিলিয়ে যেতেই দেখা গেল এক অপরূপ নীল জামা, কোমরে রূপালি বেল্ট, হাতায় সাদা ফুলের কাজ আর নিচে ঢেউ খেলানো ঘের। মেঘলা ফিসফিস করে বলল, এটা কি আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। তবে মনে রেখো, এটা শুধু সুন্দর জামা নয়। তাহলে এটা আর কি কাজ করে? এই জামার 3টি জাদু আছে, আরো অনেক বিশেষত্ব রয়েছে। কি কি আমাকে বলুন, আমি শুনতে চাই। প্রথমত, এটা পরে তুমি যা চাইবে তা সত্যি হবে, যদি তোমার ইচ্ছা স্বার্থহীন হয়। আর দ্বিতীয়টা, প্লিজ আমাকে সবটা বলেন। যে তোমার দিকে তাকাবে সে তোমার মুখের সৌন্দর্য নয়, নিজের মনকেও দেখতে পাবে। আচ্ছা, এটা তো খুবই মজাদার। আর তৃতীয়, তারপরেরটা কি বলুন আমাকে। সবচেয়ে বড়, এই জামা কখনো অহংকারী মানুষের গায়ে জ্বলবে না। ভালোবাসা থাকলে তবেই আলো দেবে। মেঘলা তখন জামাটা বুকে চেপে ধরল, তারপর বলল, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? পরি তখন এগিয়ে এসে তার কপালে হাত রাখলো। ধন্যবাদ দিতে হবে না, তুমি কাউকে কখনোই ছোট করো না, তাতেই আমার ধন্যবাদের বেশি পাওয়া হবে। আমি কি আবারও আপনাকে দেখব? যদি তোমার মন সত্যিকার অর্থে আমায় ডাকে তাহলে অবশ্যই দেখা হবে। বাতাস আবার ফুলের গন্ধে ভরে গেল, আলো মিলিয়ে গেল। টিরিজ গাছের নিচে শুধু মেঘলা, তার চোখে বিস্ময় দেখা গেল। এরপর বাড়ি ফিরে মেঘলা দরজা ঠেলে ঘরে ঢুকতেই কমলার কাশি সামলে বলল, আরে এত দেরি করলি কেন? মা, আগে তুমি চোখ বন্ধ করো। কেন রে মা, কি হয়েছে? করো না, তোমার চোখ বন্ধ করতে বলেছি, তুমি চোখ বন্ধ করো। কমলা চোখ বন্ধ করতেই মেঘলা নীল জামা পরে ফিসফিস করে বলল, জাদুর নীল জামা, আমার মাকে সুস্থ করে দাও। ঘর ভর্তি নীল আলো। কমলার কাশি থেমে গেল। সে অবাক হয়ে উঠে বসল। এ কি, আমার বুকটা হালকা লাগছে আর নিজেকে অনেক সুস্থতা মনে হচ্ছে। মা, তুমি ঠিক হয়ে গেছো? তুই আর এই জামা, এখন কি তাহলে আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে? আমরা কি এখন সুখী? সব বলবো, আগে তুমি হাসো। কমলা মেঘলার মুখ ছুঁয়ে বলল, আজ তুই সেই আমার মেয়ে না, আশীর্বাদ আমার। মা, এতদিন আমরা অনেক কষ্টে ছিলাম, উপরওয়ালা এখন আমাদের অনেক সুখী করেছেন। এখন থেকে আমরা কোনো রকম দুঃখ ছাড়াই চলতে পারবো। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ আমাদের জীবনটাকে এমনভাবে পরিবর্তন করে দেওয়ার জন্য। হ্যাঁ মা মেঘলা, এখন থেকে আর কারোর বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। এখন থেকে আর কারোর কোনো কথা শুনতে হবে না। এখন আমরা অনেক সুখী। আমার সত্যি খুব খুশি লাগছে। আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন। আজ আমরা সবাই সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবো, আর তোর জীবনটা এখন সুন্দরভাবে গোছাতেও পারবো। হ্যাঁ মা, আর সেই পরীটাকে অনেক ধন্যবাদ। পরি দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার কারণে হয়তো আমাদের এই জীবনটা পাল্টে গিয়েছে। আমরা আজ থেকে কোনো কষ্টে থাকবো না।
ভালো সময় হাসি আর আনন্দে আমরা দিন কাটাতে পারবো। তারপর থেকে তারা অনেক সুখে আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সোনাতলি গ্রামের একেবারে শেষ প্রান্তে কাশবনের ধারে মাটির ছোট্ট একটা বাড়িতে থাকতো শ্যামলী। ছোটবেলাতেই মা বাবা হারিয়েছে, এখন সে থাকে তার পিসি মেহাগিনীর কাছে। পিসির নিজের একটা মেয়ে ছিল, নাম তার চন্দ্রিমা। সে ফর্সা, সাজগোজে সবসময় মেতে থাকতো আর নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্বিত। সকালে উঠেই চন্দ্রিমা চিৎকার করে, মা মা, দেখো তো আমার নীল ওড়নাটা কে পড়েছে। হেমাগিনী ছুটে এসে বলে, কি হয়েছে রে মা, এত চিল্লাচিল্লি কিসের? চন্দ্রিমা তখন আঙ্গুল তুলে বলল, ওই যে শ্যামলী, আমার ওড়না পরে স্কুলে যাবে। পিসি, আমার নিজের ওড়নাটা ছিঁড়ে গেছে, আজ স্কুলে কবিতা আবৃত্তি আছে, সবাই হাসাহাসি করবে বলে। তাই বলে তুই চন্দ্রিমার জিনিসে হাত দিবি? তোর এত বড় সাহস কোথা থেকে হয়েছে? আমি ভেবেছিলাম একদিনের জন্য, তাই আর কি আমি না বলেই নিয়েছিলাম। একদিনের জন্য? তোমার মতো কালো মেয়ের গায়েও কি নীল রং মানায় নাকি? আয়নায় দেখেছিস নিজেকে? শ্যামলী তখন চুপ করে দাঁড়িয়ে রইল। শোনো মা, ওর জন্য একটা পুরাতন কাপড় রাখলেই হয়, আমার জিনিসে হাত দিলে আমি সহ্য করব না। শ্যামলী, তোকে খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, এটাই অনেক, আর কারোর জিনিসে হাত দিবি না। ঠিক আছে পিসি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তো বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই কমেন্ট বক্সের মধ্যে নামগুলো লিখে জানাও। আমরা পরবর্তী পর্ব তোমাদের নাম দিয়েই বানাবো। স্কুল থেকে ফেরার পথে তার পাশে হাঁটছিল অয়ন। অয়ন তাদের ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলে, কিন্তু শ্যামলীর কাছে পড়া বুঝতো। শ্যামলী, আজকের কবিতাটা দারুণ হয়েছে, তুমি তো দেখছি অনেক বড় কবি হয়ে গিয়েছো। দারুণ কোথায়, গলার কাঁপুনি ছিল সামান্য কিছু একটা। না রে, তুই যখন বলেছিলি মানুষ বড় নয় রগ বড়, তখন তো পুরো হল চুপ হয়ে গেছিল। তুই তো সবসময় বাড়িয়ে বলিস, এত প্রশংসা না করলেও পারিস, তোর প্রশংসার প্রয়োজন নেই আমার। আমি তো সত্যিটাই বলি, তুই শুধু বুদ্ধিমান, সত্যিটা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলি আর কি। দূর থেকে চন্দ্রিমা সব দেখছিল, তার চোখ সরু হয়ে গেল। বাড়ি ফিরে সে মায়ের কানে কানে বলল, মা, ওই অয়নটা আমাকে পাত্তাই দেয় না, সারাক্ষণ শ্যামলীর সঙ্গে কথা বলে। দেখো না পূর্ণিমা আসরে আমি কি করি। আবার কি ফোন দিয়ে আটছিস? দেখোই না কি হয়, আমার মনে এখন শুধু শয়তানি বুদ্ধি আসছে, দেখবে তার এমন অবস্থা করব সে কারো সঙ্গে মুখ দেখাতে পারবে না। 2 দিন পর ছিল গ্রাম্য পূর্ণিমার আসর। গান, নাচ, আলপনা, প্রদীপ, পুরো সোনাতলি যেন আলোয় ভেসে গেছে। চন্দ্রিমার জন্মদিনও সেদিন। উঠানের রঙিন কাপড় টাঙানো, মাঝখানে পিঠাপুলি আর অনেক অতিথি। শ্যামলী, তুই কিন্তু অয়নকেই ডেকে আনবি, বলবি নাইলে আমি অনেক কষ্ট পাবো। সত্যি? তুই রাগ করবি না তো? তুই রাগ করলে থাক, এসবের কোনো দরকার নেই। আরে না না, তোর বন্ধু মানে আমারও বন্ধু, তুই যা, গিয়ে নিয়ে আয়, কোনো সমস্যা হবে না। শ্যামলীর চোখে তখন একটু আনন্দ ফুটল। সন্ধ্যায় অয়ন এলো, পরনে সাদা পাঞ্জাবি। শ্যামলী তাকে বসতে বলতেই চন্দ্রিমা এসে দাঁড়ালো। অয়ন, তুমি এসেছো, খুব ভালো হয়েছে, এখন এখান থেকে এনজয় করো। শুভ জন্মদিন চন্দ্রিমা, তোমার জন্য শুভকামনা রইল। শ্যামলী, ওদের শরবত দাও না, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না দেখলে কেউ বুঝবেই না এ বাড়ির কাজের মেয়ে। চারপাশে 2-1 খিলখিল করে হেসে উঠল। অয়ন ভুরু কুঁচকে বলল, চন্দ্রিমা, এভাবে বলছো কেন? সে তো তোমাদের পরিবারের একজন। কেন, আমি কি মিথ্যা কথা বলেছি? ও তো আমার পুরাতন জামা পরে, ঘরের কাজ করে, আবার ভাব দেখো কি না কবিতা বলে, কি না বন্ধু জোটায়। হ্যাঁ হ্যাঁ, আর ওর ওড়নাটা যেন কারোর কাছ থেকে ধার করা। শ্যামলী, তুই আয়নায় নিজেকে দেখেছিস? এত লোকের মাঝে দাঁড়াতে লজ্জা করে না?
শ্যামলীর গলা শুকিয়ে গেল। সে শুধু বলল, আমি আমি জল নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। জল না, তুই বাইরে যা, অতিথিদের সামনে তোকে দেখতে ভালো লাগছে না। যথেষ্ট হয়েছে, তুমি খুব বাড়াবাড়ি করছো। তুমি চুপ থাকো অয়ন, তোমার মতো ছেলের পাশে ওকে মানায়? আমার দিকে তাকাও, আমি না ও। এই কথাটা যেন শ্যামলের বুকের ভেতরে ছুরি হয়ে ঢুকলো। সে আর দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে উঠান থেকে পেরোলো বাঁশবন, তারপর পেরোলো ধানের জমি এবং গিয়ে সোজা নামলো পুরাতন বটগাছের নিচে, শালুক ভরা দিঘির ধারে। শ্যামলী কাঁপতে কাঁপতে কাঁদছিল। মা, তুমি থাকলে এভাবে কেউ বলতো না। বাবা, তুমি আমায় নিয়ে গেলে না কেন? আমি কি এতই খারাপ? কালো বলে কি মানুষ ছোট হয়ে যায়? হঠাৎ তখন দিঘির জলে নরম আলো উঠল, তারপর বটগাছের ঝুড়ি নড়ল, কারোর গভীর স্নিগ্ধ কণ্ঠ ভেসে এলো। যে কাঁদতে কাঁদতে নিজের মন ভাসায়, তার কথা জলের পরীরাও শোনে। শ্যামলী তখন চমকে উঠল। কে কে ওখানে? কে আমার সাথে কথা বলল? জল থেকে উঠল সাদা চুলের এক বৃদ্ধা, কিন্তু তার চোখে ছিল তারার আলো। ভয় পেও না, আমি দিঘির রক্ষা কন্যা। এই গ্রামের লোকে আমায় বলে জল দিদা। আপনি আপনি সত্যিই পড়ি? পড়ি কি শুধু ডানা থাকলেই হয়? যে দুঃখ শোনে সেই তো পড়ি। তাহলে আপনি আমার দুঃখ শুনলেন? সবটাই। কিন্তু আগে তুই বল, তোর কষ্টটা রং নিয়ে না মানুষের কথা নিয়ে? মানুষের কথাই আমায় বেশি পোড়ায়। তারা এমনভাবে তাকায় যেন আমি মানুষ নই। রং মাটির, মন আলোয়। মাটির রং কালোও হয়, সোনালিও হয়, কিন্তু আলো আলো সবখানেই এক। তাহলে সবাই আলো দেখে না কেন? কারণ অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টি নেই। আমায় কি তবে কোনোদিনও নিজের মতো করে বাঁচা হবে না? পরি তখন মুচকি হেসে হাত তুললেন। বটগাছের পেছনে কুয়াশা সরে গেল, দেখা দিল ছোট্ট এক ঘর। দেওয়ালে নকশি কাঁথার ছাপ, দরজায় শিউলি ফুল, জানালায় জোনাকি। ওই যে দেখছিস, ওটা জাদুর নকশি কাঁথার ঘর। ঘরটা তো আমি আগে কখনো দেখিনি। এই ঘর দুঃখী অথচ দয়ালু মন ছাড়া আর কেউ দেখতে পায় না। ওর ভেতরে তাহলে কি আছে আমি জানতে চাই। যা তোর দরকার, শুধু কাপড় না, সাহসও আছে। তবে মনে রাখিস, এই ঘরের জাদু মুখ বদলায় না, মনকে উজ্জ্বল করে। যার মনে সত্য আছে সে তোকে দেখে আলো দেখবে, যার মনে হিংসা সে নিজেই অন্ধকার দেখবে। আমি কি তবে ভেতরে যেতে পারি? পারিস, কিন্তু একটা কথা, জাদু পরে ফিরে গিয়ে কাউকে ছোট করবি না। না, কখনোই না। আমি সব সময় সবার উপকার করতে চাই, আর নিজের জীবন দিয়ে হলেও কাউকে ছোট করব না। আর একটা কথা, ক্ষমা করতে পারলে তবেই জাদু স্থায়ী হবে। আমি চেষ্টা করব, আর আমার মনের ভেতরে কারোর ওপর কোনো রাগ অভিমান নেই। ঘরের ভেতরে ঢুকতেই সে অবাক। চারিদিকে নকশি কাঁথা, মাটির প্রদীপ, ঝুমকো কাচের চুড়ি, রঙিন শাড়ি, সোনালি পাড়ের ওড়না, মাঝখানে রাখা একটা আয়না, কিন্তু তাতে মুখ নয়, মনের রং দেখা যায়। এ যেন স্বপ্ন। আমার তো মনে হচ্ছে যে আমি রূপকথার রাজ্যে আছি। তখনই ওই কণ্ঠ আবারও ভেসে এলো। স্বপ্ন নয়, তোর প্রাপ্য। ওই যে আলোটা জ্বলছে, ওটাই বুঝি শ্যামলীদের নকশি কাঁথার ঘর, যেখানে রূপের চেয়ে বড় হৃদয় আর ক্ষমতার চেয়ে বড় কোনো জাদু। এখন থেকে আমি এখানেই থাকবো, আর এখানে থেকে কখনোই আমি কোথাও যাব না। এখানে থাকলে আমার অনেক ভালো লাগবে, কেননা বাড়িতে গেলে আমাকে অনেক বকা দেয়, আমার অনেক কষ্ট হয়। আর আমি পড়ি, তোমাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ তোমায় আমাকে এত সুন্দর একটা ঘর দেওয়ার জন্য। দূর থেকে পরি হাসলো, আর এভাবেই পরির সাহায্যে
শ্যামলী পেল এক নতুন জীবন, যেখানে ছিল না কোনো কিছুরই কষ্ট। সে এবার সবাইকে আনমনে সাহায্যের কথা ভাবতে লাগলো, আর তার জাদুর নকশি কাঁথার ঘরের সাহায্যে সে ঘুরে ঘুরে মানুষদেরকে সাহায্য করতে লাগলো। কখনোই কারোর বিপদ দেখলে সে বসে থাকতে পারতো না, আর এভাবেই সবাইকে সাহায্য করতে করতে তার বাকিটা জীবন হাসি আনন্দে কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর মিষ্টি নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।